ওখানে আমাদের প্রপার্টি নিয়ে কিছু প্রবলেম চলছিল, তাই জন্য আমি আর করণ ওখানে গিয়েছিলাম। করণ? হ্যাঁ, হি ইজ মাই লয়ার। ও আচ্ছা। স্যার, ওই জমিটা শীতলের নামে ছিল, সেই জন্য ওর ওখানে থাকা উচিত ছিল। ইয়েস স্যার, খুব ইম্পর্ট্যান্ট মিটিং ছিল। আপনি সিজ তারা আমার অ্যাসিস্ট্যান্ট। তো শীতল, যখন তুমি খান্ডালায় যাচ্ছিলে তখন বাড়িতে শুধুমাত্র তোমার বাবা কল্যাণবাবু আর তোমার ভাই ছিল, আর এই কাজের লোকটা ছিল, তাই তো? হ্যাঁ স্যার, আসলে অন্তত 8 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই বাবা দৃষ্টি হারিয়ে ফেলেছিল। ও, বাবা দেখতে পান না, আর মিঠুন কাকা ওনার একা খেয়াল রাখতে পারবেন না, তাই রে এখানেই থেকে গেল। আমার ওদের দুজনকে একা ছাড়াই উচিত হয়নি। শান্ত হও, একটা কথা বলো শীতল, তুমি বলছিলে যে ওনাকে একা ছেড়ে যাওয়াই উচিত হয়নি, এটা তোমার কেন মনে হয়েছে? আচ্ছা, তোমার কি কোনো ভয় ছিল ওনার বা দুজনের বিপদ হতে পারে, এরকম কিছু হওয়ার? না স্যার, কিন্তু এটা নিশ্চয়ই জানতাম যে রের ওর বন্ধুদের সাথে খুব বড় প্রবলেম চলছিল, ফ্রেন্ডসদের সাথে? আর ওরা একে অন্যকে ব্ল্যাকমেল করছিল কোনো একটা ব্যাপার নিয়ে। তুই আমাদের সাথে এরকম কি করে করতে পারবি? একবার আবার ভেবে নে রে, আর এটাই যদি তোর ফাইনাল ডিসিশন হতো, তুই জানিস কি হবে। আই ডোন্ট কেয়ার, আমি তো শুধু ঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। কিন্তু যদি কেউ কিছু জানতে পেরে যায় তো? তুই পাগল হয়েছিস নাকি? যদি তুই এরকমই বিহেভ করতে থাকিস তাহলে কারণ না কারণ তো ডাউট হবেই। গাইস, যদি আমরা কন্ট্রোল থাকি তো উই আর সেফ। গাইজ, তোমরা নিজেদের দেখে নাও, আমি অনেস্টলি জানি না আমি কি করতে চলেছি। আমার রেড উপর একটু ভরসা নেই। আই কান্ট ট্রাস্ট হিম। যদি এর মুখ খোলে আমরা সবাই ফেঁসে যাব, তার আগে এর মুখ বন্ধ করতে হবে। শীতল, যা কিছু তোমার ভাইয়ের সঙ্গে হয়েছে সেটার জন্য আমি খুব দুঃখিত। আই এম সো সরি। একবার তোমার বাবার জ্ঞান ফিরে আসুক, তখন সব কথা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা মিঠুন, কালকে রাত্রে তুমি এখানেই ছিলে তো? কি কি হয়েছিল আমাকে ঠিক করে বলো। শরীরে কোনো বড় আঘাতের চিহ্ন নেই, শুধু ছোটখাটো কিছু আঘাত, কিন্তু হ্যাঁ ফ্র্যাকচার বেশ কিছু হয়েছে। বুঝতে পারছি না এ মারা গেল কিভাবে। আমি আমার কাজ করছিলাম, হঠাৎ আলো চলে গেল আর কেউ আমার মুখ চেপে ধরলো। ও, আমি অজ্ঞান হয়ে গেছিলাম স্যার। যখন চোখ খুললাম আপনি সামনে ছিলেন। বাকি আর কিছু মনে পড়ছে না স্যার। ঠিক আছে, কেঁদো না। হ্যাঁ স্যার, মৃত্যুর কারণ তো পোস্টমর্টমের পরেই বোঝা যাবে। কিচ্ছু মাথায় ঢুকছে না স্যার, কিন্তু যেই খুন করে থাকুক খুব ভেবে চিন্তে করেছে, খুব চালাক কিন্তু এই খুনি। একটা কাজ করি, আমরা এই বাড়িটাকে আবার আমরা ভালো করে চেক করি। কাঁচটা ভেঙে বাড়ির ভেতরে ঢুকেছিল। এই দেখো, রক্ত লেগে আছে, হয় ঢোকার সময় না হলে বেরোনোর সময়। হ্যালো, এসিপি বর্ধমান হিয়ার। আচ্ছা, কল্যাণবাবুর জ্ঞান ফিরে? বাবা,
কল্যাণ বাবু, হ্যাঁ আমি সিআইডি অফিসার এসিপি প্রদ্যুমান। আপনি আমাকে বলতে পারবেন কি হয়েছিল? আমি নিজের বাড়িতে ছিলাম। আমি তো শুধু আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কে যেন জোরে জোরে চিৎকার করছিল, জিনিসপত্র এখানে ওখানে ফেলে দিচ্ছিল, আওয়াজ হচ্ছিল, জানি না কি হচ্ছিল ওখানে। আর সাডেনলি বাঁ দিক থেকে কেউ দৌড়ে এলো আমার দিকে, আর কে যেন আমাকে ছুরি মেরে দিল, মনে হয় বাঁ হাত দিয়ে। আর এর আগে আমি রেকে কিছু রে রে কোথায়? রে ঠিক আছে তো? ঠিক আছে? শীতল, শীতল, তুই কিছু বলছিস না কেন? হে ভগবান, হে ভগবান! যা কিছু হয়েছে আমরা তা তো বদলাতে পারবো না, কিন্তু যে আপনার মেয়েকে খুন করেছে তাকে শাস্তি পাওয়ানোর অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ কল্যাণ বাবু, আপনি বলছেন কেউ আপনার বাঁ দিক থেকে এসে আপনাকে ছুরি দিয়ে আঘাত করে, তাই তো? লেফট হ্যান্ড সাইড থেকে। হ্যাঁ। আচ্ছা, কোনো বিশেষ ব্যাপার মনে পড়ছে ওই লোকটার ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ, কোনো বিশেষ কথা? হ্যাঁ, ও স্যার, ও লেফট হ্যান্ডেড ছিল, লেফট হ্যান্ডেড ছিল। সেটা আপনি কি করে বলতে পারেন? স্যার, আমি বুঝতে পেরে যাই, আমার সেন্স খুব স্ট্রং। ও যখন আমাকে আক্রমণ করে আমি ওর হাত ধরে ফেলেছি, আর ও এত স্ট্রং ছিল, ও নিশ্চয়ই লেফট হ্যান্ডেড ছিল স্যার, 100% লেফট হ্যান্ডেড ছিল। আচ্ছা ডক্টর, এনার শরীরে যে আঘাত লেগেছে সেটা কি সত্যিই কোনো বাঁ হাতের লোকের কাজ? ইয়েস স্যার, আঘাতের চিহ্ন দেখে এটাই মনে হচ্ছে। যাই হোক স্যার, কিছু একটা তো জানা গেল। হ্যাঁ, ওই 4-4টে বন্ধু ছেলেটাকে হুমকি দিচ্ছিল। গোলমাল আছে, কিছু না কিছু গোলমাল তো আছেই এই 4 জনের মধ্যে। তানিশা, অঙ্কিতা, ভিওয়ান আর শ্যাম। নিয়ে এসো ওই 4 জনকে, নিয়ে এসো। নমস্কার স্যার, আপনার পরিচয়? আমি শ্যামের বাবা। ও আচ্ছা। গত 2 সপ্তাহ থেকে শ্যামের সঙ্গে আমার কোনো কথা হচ্ছে না। এবার আমি আপনাদের কি করে বলবো যে ও কোথায় আছে? আমি ওকে কয়েকবার ফোন করেছি, কিন্তু ওর ফোনটা কিছুতেই লাগছে না। আমি তানিশার মা। ওকে ফোন করে আমি কি জিজ্ঞেস করব? তানিশা আমাকে নিজেই বলেছিল যে ওর হলিডে ও এক্সটেন্ড করতে চায়, কিছুদিন ও ফ্রান্সে থাকতে চায়। আর আমি অঙ্কিতার ভাই, জাস্ট ফর নেমসে। ও বাবাকে ফাঁসিয়ে 80% প্রপার্টি ও নিজের নামে করে নেয়। আমি কেন চিন্তা করব স্যার ওর ব্যাপারে? স্যার, আমি অঙ্কিতার ব্যাপারে কিচ্ছু জানি না। হ্যাঁ স্যার, আমি যেটা জানি যে ও 2 সপ্তাহ আগে দিল্লি গিয়েছিল কোনো মার্শাল আর্ট ক্যাম্পের জন্য। আচ্ছা। হ্যাঁ স্যার, আমি বিভানের ফ্রেন্ড। ওর বাবার কাছে এত টাকা আছে যে ও ঘুরে বেড়ায়, থাকবে কোনো হলিডেতে? মানে এই 4 জন গত 2 সপ্তাহ ধরে শহরের বাইরে, আর আপনাদের মধ্যে কেউই ওদের খোঁজ রাখেন না? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যেতে পারেন। যদি আমাদের দরকার পড়ে আপনাদের আবার ডেকে নেব। থ্যাংক ইউ। আচ্ছা, 1 মিনিট। আপনারা কি কেউ বলতে পারবেন যে শ্যাম, তানিশা, ভিভান আর এই অঙ্কিতা 4 জনের মধ্যে কেউ কি লেফট হ্যান্ডেড, বাঁ হাতে কাজ করে? হ্যাঁ স্যার, আমার ছেলে শ্যাম ও লেফটি। আচ্ছা। কেন স্যার? আরে না না, আমি এমনি। ঠিক আছে, আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ। স্যার, এমন আবার নয় তো যে এই 4 জন মিলেই এই খুনটা করেছে? হতে পারে স্যার, আর সেই ভয়েই এই 4 জন কোথাও না কোথাও গিয়ে লুকিয়ে বসে আছে। স্যার, এই 4 জনের লোকেশন জানতে পেরে গেছি। স্যার, কাল রাত্রে স্যাম, তানিশা, অঙ্কিতা আর বিভান এই 4 জনেরই মোবাইল লোকেশন শীতলের বাড়ির 3 কিলোমিটার রেডিয়াসে ছিল। শ্যাম, তানিশা, ভিভান, অঙ্কিতা আর রে, এই 5 জনের মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। এমন কোনো রহস্য যেটা কাউকে বলতে চাইছে না ওরা।
ওই রহস্যটাকে ওরা লুকিয়ে রাখতে চাইছে। হতে পারে এই রে এ হয়তো ফাঁস করতে চেয়েছে, তাই এই রহস্য যাতে কেউ জানতে না পারে, রে কাউকে যাতে না বলে, সেই জন্য রেকে পথ থেকে সরিয়ে দেয়। এটা জানতে হবে স্যার, ওটা কি রহস্য ছিল যার জন্য রে মারা গেল। স্যার একটা কথা বুঝতে পারছি না, এই চারজন পালাতে গেল কেন? এদের তো খুন করতে কেউ দেখেও নি। এক্স্যাক্টলি, লাইট চলে গেছিল স্যার। আর ওই কল্যাণবাবু দেখতে পেতেন না, চাকর মিথুন অজ্ঞান হয়ে পড়েছিল। আর ওখান থেকে পালিয়ে কেউ সন্দেহটা নিজের দিকে কেন নেবে? স্যার জানি না কেন, খালি মনে হচ্ছে কিছু একটা মিসিং আছে। ট্রেস করা শুরু করি স্যার। যদি এরা শহর থেকে বাইরে গিয়ে থাকে, কোনো রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট, বাস স্টপ কিংবা হোটেলে যেতেই পারে। ওদের ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের ডিটেলস বার করি। দয়া যে করেই হোক আর যেভাবেই হোক, এই চারজনের লোকেশনের ইনফরমেশন আমাদের চাই, খুব তাড়াতাড়ি। হ্যাঁ সালুকে বলো। আচ্ছা সালুকে, তুমি এই কঙ্কালের ওপর রেড মার্ক গুলো কেন দিয়েছো? বস এইটা বোঝানোর জন্য যে কিভাবে এই রিপগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই দেখো, এই যে এটা রের হাড়ের এক্সরে। এর ওপর খুব জোরে বলপ্রয়োগ করে আঘাত করা হয়েছে। এক ঝটকায় এর ঘাড়ের হাড়টা ভেঙে গেছে। আর বস, একটা আঘাত তো এর রিবের ওপর এত জোরে করা হয়েছে যে একটাই ঝটকায় এর রিবের বাঁদিকের 12খানা হাড়ই একসঙ্গে এক ঝটকায় একটা আঘাতে ভেঙে গেছে। আর মজার কথা হলো একই সিমেট্রিতে। এক ঝটকাতে 12টা হাড়। ফলাফল হার্ট বন্ধ হয়ে যাওয়া, হার্ট ব্লক। এর হার্টের ওপর খুব প্রেসার পড়েছিল। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে বস, এত জোর দিয়ে একে আঘাত করা হয়েছিল, এই রকম আঘাত কোন রকম অস্ত্র বা হাত দিয়ে করা সম্ভব নয়। একে দেখে তো মনে হচ্ছে যে খুনি খুব ভালো করেই জানতো বস। খুনি জানতো যে কোন পয়েন্টে আঘাতটা করলে একসঙ্গে এই সমস্ত হাড়গুলো একেবারে ভেঙে যাবে এক সিমেট্রিতে। হাত দিয়ে কেউ এত জোর তো করতে পারবে না। হ্যাঁ করতে পারে যদি কেউ মার্শাল আর্টের ব্যাপারে জানে তাহলে। হ্যাঁ, যেমন কুমফু, ক্যারাটে, তাইকোয়ান্ডো, এগুলোর মধ্যে এমন বিশেষ ধরনের মুভস থাকে যাতে এতটা শক্তি ক্রিয়েট করা যেতে পারে। এটা হতে পারে বস। আর এই ঘটনাটা সেই ঘটিয়েছে যে মার্শাল আর্ট জানে, যেমন আর্মি ব্যাকগ্রাউন্ডের কেউ। মার্শাল আর্টস? ওই মেয়েটা দিল্লিতে গেছে না মার্শাল আর্টের ট্রেনিং এর ক্যাম্প অ্যাটেন্ড করতে? কি যেন নাম ওই মেয়েটার? অঙ্কিতা। অঙ্কিতার ভাই তো আমাদের এটা বলেছে। স্যার আমি যেটা জানি যে ও 2 সপ্তাহ আগে দিল্লি গিয়েছিল কোনো মার্শাল আর্ট ক্যাম্পের জন্য। আর স্যার খুনের রাতে ওর ফোন শীতলের বাড়ির আশেপাশেই ছিল। ওই হয়তো করেছে। শ্যামের সাথে মিলে। হ্যাঁ, কল্যাণবাবুর ওপর যে ছুরি চালিয়েছিল সেই ব্যক্তি একজন বাঁহাতি, লেফট হ্যান্ডেড। এটা হতে পারে, কারণ এই শীতলের বাড়িতে যে জানলা থেকে আমরা ব্লাড স্যাম্পল পেয়েছিলাম, ওর ডিএনএ শ্যামের বাবার ডিএনএ এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তার মানে শ্যাম ওখানেই ছিল। আর অঙ্কিতাও। এবার আমাদের এটা জানতে হবে যে শ্যাম, অঙ্কিতা, তানিশা আর বিবান এই মুহূর্তে কোথায় আছে। আচ্ছা, আপনি ক্যাব ড্রাইভার, আপনি সেই সময় কোথায় ছিলেন? কি হলো? স্যার, স্যাম একটা ট্যুরিস্ট ট্যাক্সি নিয়ে পুনে চলে গিয়েছে। ট্যাক্সি যেখানে ওকে নামিয়েছে সেটার অ্যাড্রেস কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব। স্যার গত 24 ঘন্টার মধ্যে এই মেয়েটা
পঞ্চগনিতেও এটিএম 3 বার ব্যবহার করেছে। এই অঙ্কিতা তো খুবই অদ্ভুত। 2017 ডিসেম্বরে বড়িভ্যালির একটা মার্কেট থেকে 5টা সিম কার্ড কিনেছিল। হ্যাঁ স্যার, এটাই সেই জায়গা যেখানে ইউজ সিম কার্ড পাওয়া যায়। আর স্যার এরা সবাই 10ই ডিসেম্বর 2017-তে মহাবলেশ্বরে গিয়েছিল আর 14ই ডিসেম্বর ফিরেছিল। স্যার এরা মনে করছিল যে এদেরকে কেউ ধরবে না, কিন্তু এদের থেকে একটা ভুল হয়ে গেছে। এই অঙ্কিতা মেয়েটি এই যে সিম কার্ডগুলো নিয়েছিল তার লোকেশন আমরা মহাবালেশ্বর থেকে 15 কিলোমিটার দূরে পেয়েছি স্যার। হ্যাঁ, ব্রিলিয়ান্ট জব, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট জব। ব্যাস, এবার এদেরকে ধরার পালা। আমরা একটা টিম করি আর কাজ শুরু করে দিই। কিন্তু স্যার 5টা সিম কার্ড আর তাও ইউজড, এটা কি করতে চাইছে? যাই করছে করতে দাও, আফসোস তো করতেই হবে, নিশ্চয়ই আফসোস করবে। কার ফোন এসছে? কোনো বিভানের। বিভানের ফোন কি করে আসবে? আপনি ঠিক করে শুনেছেন তো? এখন ও বিভান বললো তো বিভানই হবে, আমি কি করে জানবো? কথা বলুন। হ্যালো, কে বলছেন? তুই? আমি বলেছিলাম না আজকের পর থেকে আর আমরা যোগাযোগ রাখবো না। কেন কল করেছিস? আর তাছাড়া তুই জানলি বা কি করে যে আমি এখানে? ওকে, তুই ওখানেই থাক, আমি আসছি। মাঝরাস্তার বডিটা পেয়েছি স্যার। কেউ দিন দুপুরে ভিড় বাজারে ওকে গুলি করেছে স্যার। লং ডিস্টেন্স শট ছিল, অবভিয়াসলি স্নাইপারই হবে। স্নাইপার লং ডিস্টেন্স থেকে গুলি চালিয়েছে, তার মানে কেউ জানেই না যে গুলি কোথা থেকে চালানো হয়েছে আর কেই বা গুলি চালিয়েছে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার স্যার আমরা একে প্রায় ধরেই ফেলেছিলাম, কিন্তু হঠাৎ কেউ একেও মেরে দিল। সেটাই তো। স্যার এটা তো কাকতালীয় হতেই পারে না। হ্যালো, কি? ঠিক আছে। কি হলো? স্যার, পুনে পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল, কেউ একজন স্যামকে মেরে দিয়েছে। হোয়াট? ও মাই গড। স্যার, ও যেই লজে উঠেছিল সেই লজের সামনেই। স্যার এটা নিশ্চয়ই ওই বিভান আর অঙ্কিতার কাজ। এমন কোন একটা সিক্রেট আছে যেটা লুকোনোর উদ্দেশ্যে এটা সবাই নিজেদের মধ্যে একে অপরকে খুন করছে। সে যেই হোক, সে কি করে জানলো যে আমরা তার কাছে যাচ্ছি? 4 জনের মধ্যে 2 জন আছে, এক ভিভান আর অঙ্কিতা। সবার সাথে তো নয়, অঙ্কিতার সাথে দেখা হয়েছিল, ওর সাথে কথা হয়েছিল আমার। অঙ্কিতার সঙ্গে? হ্যাঁ। এই মেয়েটা ছিল? হ্যাঁ, ওটা এই মেয়েটাই। ও আমাকে পেমেন্ট করেছিল 2 দিনের 20,000 টাকা। 2 দিনে 20,000 টাকা দিতে ও রাজি হয়েছিল? এমন কি ইমার্জেন্সি ছিল?
আচ্ছা, এই দুদিনে আপনি ওনার সঙ্গে কিংবা ওর বাকি গ্রুপের সঙ্গে কথা বলেছিলেন? না স্যার, আমার কারোর সাথে দেখা হয়নি। আমি মেয়েটাকে অফার করেছিলাম, আমাদের কাছে কুক আর সিলিন্ডার দুটোই আছে, কিন্তু মেয়েটা বারণ করলো যে আমার কোনো হেল্প চাই না। মেয়েটি বলল যে আপনি দুদিন পরে আসুন। আর দুদিন পর যখন আমি ফিরে এলাম তখন এখানে সব একরকমই ছিল, কোনো ময়লা কোনো নোংরা পড়েছিল না, সব পরিষ্কার ছিল স্যার। আচ্ছা, তারপরে আপনি এই জায়গাটা অন্য কাউকে দিয়েছিলেন? না স্যার, এই জায়গাটা রেনোভেশন করানোর ছিল, এই জন্য জায়গাটা বন্ধ করে দিয়েছিলাম। আপনার ক্লিনারকে একটু ডাকুন, ওর সঙ্গে কিছু কথা বলবো। আমি পাঠাচ্ছি। কোনো ক্লিনার আর কোনো কুক ছাড়াই দুদিন এখানে ছিল। কিছু না কিছু গন্ডগোল তো হচ্ছিল এখানে। আচ্ছা, এই কটেজটা পরিষ্কার তুমিই করো? হ্যাঁ স্যার। চলো। আচ্ছা, ওই 5 জন লোক যখন এখান থেকে চলে গেল, তারপর তুমি যখন এখানটা পরিষ্কার করেছিলে তখন তুমি কিছু পেয়েছিলে এদিক ওদিকে, কিংবা কিছু অদ্ভুত লেগেছিল তোমার? না স্যার, ওরা তো খুব ভালো লোক ছিল। যাওয়ার আগে পুরো জায়গাটা একদম ঝকঝকে পরিষ্কার করে গেছিল। জানি না কোন সাবান কোন ডিটারজেন্ট ব্যবহার করেছিল, পুরো ঘর চকচক করছিল। আরে ভাই, এখানে ঘর পরিষ্কার হচ্ছে। এটা কোন ডিটারজেন্ট ম্যাডাম? আরে কিছু না, রাতে পার্টি হয়েছিল তাই একটু বেশি নোংরা হয়ে গেছে। তুমি যাও, আমরা করে নেব। ব্যাস, পরিষ্কার করুন, আমি আসছি। এক মিনিট। এই নাও, এটা নিয়ে যাও। হ্যাঁ, যাও 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 যাও। খুব দামি স্যার, আমি তো পড়িনি কখনো, নাহলে লোকেরা বলতে চুরি করেছি। দামি তো সত্যি, কিন্তু এখন এই দামি ঘড়িটা আমাদের কাছে থাকবে। আগে স্যার। আসুন, আপনারাও আসুন। স্যার, এই 3 জনকে তো মার্ডার করে দেওয়া হয়েছে। এখন বাকি বিভান আর অঙ্কিতা। খুনি এদের দুজনের মধ্যে কেউ হবে। এই বিভানই হবে। ওই শ্যামকে ফোন করে লজের বাইরে ডেকেছিল। সে যেই হোক, ও কি করে জানতে পারছে যে আমরা কোথায় যাচ্ছি? আর যখনই আমরা ওখানে পৌঁছে যাচ্ছি তার আগেই ও ওখানে পৌঁছে খুন করে পালিয়ে যাচ্ছে। শ্যাম কোন লজে উঠেছিল আর তানিসা কোন রাস্তা দিয়ে যাবে, এই সব ইনফরমেশন আমাদের কাছেই তো ছিল। খুনির কাছে কিভাবে পৌঁছলো? স্যার, হয়তো ওরা একে অপরের কন্ট্যাক্টে ছিল। না পুরবি, একদম নয়। কারণ ওই লজের মালিক বলেছে শ্যামকে যখন বিভান ফোন করেছিল ও তখন চমকে উঠেছিল। আমি বলেছিলাম না আজকের পর থেকে আর আমরা যোগাযোগ রাখবো না। কেন কল করেছিস? বস, হ্যাঁ, ক্রাইম সিনে এই যে সোপিসটা পাওয়া গেছে, এর ওপর অক্সিজেন প্রডিউসিং ডিটারজেন্ট লেগে আছে। এটাকে অক্সিজেন প্রডিউসিং ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা হয়েছে। সেটা আবার কি? ফ্রেডি, এটা হচ্ছে এমন এক ডিটারজেন্ট যেটার দ্বারা সব ধরনের এভিডেন্স মুছে ফেলা যায়, রক্তের দাগ পর্যন্ত। এর থেকে কোনো রকম ডিএনএ পাওয়া যাবে না। তাহলে স্যার, হলিডে হোমে খুন হয়েছিল? এক্স্যাক্টলি। আর হ্যাঁ, এই ঘড়িটা, এর ওপর আলাদা আলাদা লোকের আঙুলের ছাপ তো আছেই, সেই সঙ্গে আমি এটাতে কারোর ডিএনএও পেয়েছি। তাহলে হয়তো ওই এই খুনের পর্দা ফাঁস করতে চেয়েছিল। পুরবি, একটা কাজ করো, বিউরোতে যাও আর রক্তের রিপোর্টগুলো চেক করো, মিসিং পার্সনদের রিপোর্ট চেক করো, দেখো কোন রিপোর্টের সঙ্গে এই ঘড়ির বিষয় আছে কিনা। তাহলে ওই 5 জনের মধ্যে বেঁচে আছে 2 জন, বিভান আর অঙ্কিতা। যদি খুনি এদের দুজনের সঙ্গে কন্ট্যাক্ট করতে চায় তাহলে সে ওই যে 5টা ইউজড সিম কার্ড আছে না, সেটা এর কাছে থাকতে পারে, আর ওরই মধ্যে কোনো নাম্বার দিয়ে সে ফোন করবে, তাই না? ওই নাম্বারটা ট্র্যাক করি আমরা। স্যার, তানিশার খুন হয়েছে পঞ্চগানিতে, শ্যামের খুন হয়েছে পুনেতে। দুটো জায়গার 100 কিলোমিটার দূরত্ব, কিন্তু খুন করা হয়েছে সেম টাইমে। আর একই সময়ে কেউ 2 জায়গায় কি করে হতে পারে স্যার? কেউ তো আছে যে এই প্ল্যানে যুক্ত আছে স্যার। ধরে নিলাম দয়া এই খুনির সঙ্গে অন্য কেউ জড়িত আছে। একবার এই ভিভান আর অঙ্কিতা যদি আমাদের গ্রিপে আসে না, তাহলে সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। একটা কাজ করো অভিজিৎ, সাইবার ডিভিশন থেকে কোনো হ্যাকারকে ডাকো।
এতে পুরো টাকা আছে তো? হ্যাঁ। একটা মিসিং রিপোর্ট তো লেখানো হয়েছে, যেখানে এই ঘড়ির ব্যাপারে বলা হয়েছে। কোনো রণধীর কুমার নামের এনআরআই আছে। কবে ফাইল হয়েছিল এই রিপোর্টটা? 6 ডিসেম্বর 2017। কোনো করণ যোশী ফাইল করেছিল। হ্যাঁ, এই দেখুন। থ্যাংক ইউ। ওরা আবার এই লোকটাকেও মেরে ফেলেনি তো? আর এই করণ ওই লোকটার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে না তো? করণ? গুড টু সি ইউ। আই হোপ এর মধ্যে টাকা পুরোটাই আছে। হ্যাঁ, পুরো টাকা আছে। এসো ভেতরে। দেখো, আমরা যেখানেই যাই না কেন, খুনি সেসব জানতে পারছে কি করে? হতে পারে আপনাদের লোকেশন কেউ ট্র্যাক করছিল। আপনি বলতে চাইছেন জিপিএস ট্র্যাকার? আগে সেলফোনস? ইয়েস স্যার। একটা কাজ করো, তুমি আমাদের সেলফোনগুলো চেক করে দাও। তুমি টাকা চেয়েছিলে, আমরা নিয়ে এসেছি। এবার ওই এভিডেন্স দাও আর সব শেষ করো। শেষ করব যেরম ভাবে তোমরা রণধীরকে শেষ করেছিলে? করণ, আমাদের প্রমাণ দাও। হ্যাঁ দেব, কিন্তু তার আগে আমি তোমাদের কারোর সাথে দেখা করাতে চাই। কে? ডাকছি। দেখুন স্যার, আপনাদের ফোন হ্যাক করা হয়েছে। হোয়াট? কিন্তু কিভাবে? আপনাদের ফোনে হিডেন স্পাইওয়্যার আছে, যাতে আপনাদের সমস্ত ইমেল, কল, মেসেজেস সমস্ত কিছু ট্র্যাক করে নিচ্ছিল। কিন্তু আমাদের ফোন হ্যাক কে করতে পারে, আর কবে করেছে? ফোন তো বেশিরভাগ আমাদের সঙ্গেই থাকে। এক মিনিট অভিজিৎ, আই সি ইউ। আমাদের ফোনগুলো তখনই ও হ্যাক করেছে। আর অভিজিৎ স্যার, দয়া স্যার, আপনাদের দুজনের ফোনগুলো বোধহয় ও এসিপি স্যারের ফোন থেকে হ্যাক করেছিল। হ্যাঁ পুরবি। করণ মৃতের সঙ্গে রিলেটেড? যেই শাস্তি রণধীর তোমাদের দিতে চেয়েছিল, এখন আমরা তোমাদের দেব। যেমন শ্যাম, তনিষা আর রেকে দিয়েছি। এবার তোমরা দুজন বাকি আছো। তখনই রণধীরের আত্মা শান্তি পাবে। এই বাড়িতেই তোমরা মেরেছিলে না রণধীরকে? করণ, তোমার কাছে কোনো প্রমাণ নেই না? তুমি আমাদের ফাঁসিয়েছো না? হ্যাঁ? এই তুমি
ওকে কি মারবো? তুমি তো দেখতেই পাও, কিন্তু মারতে তো হবেই। ব্যাস এটাই প্রবলেম আজকালকার দিনে তোমাদের মতো ছেলে মেয়েদের। খুব তাড়াতাড়ি করো তোমাদের মতো আজকালকার ছেলে মেয়েরা কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য। এটা ধরো, কে বলে যে তোমাকে দেখার জন্য আমার চোখের দরকার পড়বে? শীতল, শীতল মা, তুমি ঠিক আছো তো? বাবা, অনেক বছর ধরে আমি স্পেশাল ফোর্সে ছিলাম। শত্রুদের আমি চটকে মেরে আমি শুঁকে বের করে দিতাম। আর তুমি তো বাচ্চা। কল্যাণবাবু দাঁড়ান, ছাড়ুন। ছেড়ে দাও ওকে। আমি তো অন্ধ অফিসার, কিন্তু আপনি দেখে বলুন যে আমি ওর পুরো শরীর বেকার করে দিয়েছি নাকি না, নাকি মারবো আবার? শীতল, রণধীর তোমার ভাই ছিল, আর কল্যাণবাবু রণধীর আপনার ছেলে, তাই তো? আর এসব করার জন্য আপনি সিআইডি কে ব্যবহার করেছেন, তাই তো? ঠিক বুঝেছেন আপনি। রণধীর শীতলের ভাই ছিল আর আমার ছেলে। মানে রের ভাই? না, রে আমার ছেলে নয়। ওকে তো শুধু আমি ব্যবহার করেছি আমাদের বোকা বানানোর জন্য, যাতে আমরা বিভান, অঙ্কিতা আর শ্যাম আর তানিশাকে দোষী মনে করি। আর ওদেরকে শাস্তি পাওয়াই, যাতে আপনার প্রতিশোধ পূর্ণ হয়। আমরা ওকে মারতে চাইনি। রণধীর অ্যাকসেন্ট ফ্রম কলগ্রামের স্টুডেন্ট ছিল, একদম সরল কিন্তু প্রচুর বড় লোক। অঙ্কিতা সবসময় একটা হাইফাই জীবন চাইতো,
ওই এই প্ল্যানটা বানায় রণধীরকে কিডন্যাপ করে ওর থেকে টাকা চাওয়ার। কত টাকা চেয়েছিলে তোমরা? 5 কোটি। আর তাও তুমি মেরে দিলে ওকে? রণধীর পালাচ্ছিল, অঙ্কিতা রেগে গেল আর ওর 1 সেকেন্ডের বোকামির জন্য ও ওকে মেরে দিল। আর তারপর আমরা সবাই ঘাবড়ে গেলাম, মাথায় আসছিল না যে কি করব। তাই ওর বডি নিয়ে আমরা লেকে ফেলে দিলাম। আর রে এই কথাটা মেনে নিতে পারেনি, তাই তো এখানেই তোমাদের প্ল্যান ফেল হয়ে যায়। স্যার ওই রণধীরের ভারতের সব দায়িত্ব আমারই ছিল। কল্যাণ আঙ্কেল আর শীতল তো নিউ ইয়র্কে ছিল, কিন্তু রণধীরের কেয়ারটেকার আমি এখানেই ছিলাম। এদেরকে টাকা দেওয়ার পরও রণধীরকে এরা ছেড়ে দেয়নি, মেরে দিয়েছিল। তো আমি ঘাবড়ে গিয়েছিলাম, কিছু বুঝতে পারিনি। তারপর একদিন রের কল এলো। আমার বিশ্বাসই হচ্ছে না যে আমরা ওকে আই এম সরি আঙ্কেল। কিছু হবে না তোমার। তুমি শুধু আমাদের বলে দাও যে বাকি বন্ধুরা কোথায়। আঙ্কেল ওরা সব বাইরে চলে গেছে, যতদিন না এই রণধীরের কেস মিটে না যাবে। আঙ্কেল ওরা ফিরে আসবে না। কোথায় আছে ওরা? আঙ্কেল ওই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। রে তো আমাদের কাছে ছিলই, আর শুধু 4 জন বাকি ছিল। আর এই কাজ আমরা একা করতে পারতাম না। আর তাই তুমি আমাদের ব্যবহার করেছো, তাই না? ওর কাছ থেকে সমস্ত ইনফরমেশন বের করার পরে ওকে তোমরা মেরে ফেলেছিলে, যাতে আমরা যখন ইনভেস্টিগেশন করব তখন যেন সব কিছু পরিষ্কার হয়ে যায়। আর তার সাথে আমাদের সব এভিডেন্সও দিয়ে দিলে, 4 জনের মোবাইল নাম্বার। আর শ্যাম যে প্যাথোলজিতে কাজ করতো সেখান থেকে ওর ব্লাডের স্যাম্পল আনিয়ে নিলে, আমাদের সবার ফোন হ্যাক করলে। ভীষণ ভালো প্ল্যানিং। কিন্তু একটা কথা ভুলে গিয়েছিলেন আপনি, শাস্তি দেওয়ার কাজ আপনার নয়, সেটা আইনের কাজ। রণধীরের মৃত্যুর প্রতিশোধ তো আপনি নিয়েছেন, কিন্তু শাস্তি আপনি নিজেকে দিয়েছেন। বড় ভুল করেছেন। মিসিং কমপ্লেন লিখিয়েছেন? হ্যাঁ স্যার। এই নিতে সময় বললো যে তন্ময়ের ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। ও, আপনারা তন্ময়ের বন্ধু? হ্যাঁ স্যার। শেষবার কবে দেখেছিলেন তন্ময়কে? কাল দুপুর 2টোয়। ওর বিহেভিয়ার কেমন ছিল? একদম নর্মাল ছিল, কেউ বলতেই পারবে না যে ও এরকম কিছু করার কথা ভাবছে। এই চিরাগ আর ওর গার্লফ্রেন্ড চেনেন এদেরকে? আগে না। আপনি? না ম্যাডাম। না ম্যাডাম। তন্ময়কে ওদেরকে চিনতো? না, আমরা জানতাম না, তন্ময় ওকে জানতো। খারাপভাবে নেবেন না, কিন্তু তন্ময়ের কোনো কিছু কি প্রবলেম ছিল? আই মিন কোনো মানসিক সমস্যা ছিল, কোনো মেন্টাল প্রবলেম? স্যার ওই তন্ময় আর ওর গার্লফ্রেন্ডের কিছু মাস আগে ব্রেকআপ হয়ে গেছিল। ও কিছুটা ডিপ্রেশনে ছিল। ডিপ্রেশনে ছিল? হ্যাঁ স্যার, না ভালো করে খেত, না ঘুমাতো, এমনকি আমাদের সাথেও কথা বলতো না, শুধু নিজের ঘরেতেই থাকতো। নিজের রুমে? আপনারা এখানেই দাঁড়ান। স্যার, এটা কিসের চিহ্ন? আপনারা একটু ভেতরে আসুন। এই বেডের উপরে ছাপটা দেখুন। আমি জানি না স্যার, আগে কোনোদিন দেখিনি এই চিহ্ন। স্যার আমরাও দেখিনি। এই তন্ময় বেডে চিহ্ন এঁকেছিল,
এই চিহ্নের সঙ্গে এই খুনের আবার কোনো সম্পর্ক নেই তো? স্যার, ইন্টারনেটে চেক করেছি আর লাইব্রেরিতে গিয়ে অনেক বইয়ের মধ্যেও দেখলাম, কিন্তু এই চিহ্নটার ব্যাপারে কিছু জানতেই পারলাম না স্যার। এটা যাই হোক না কেন, কিন্তু আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ। এই তন্ময় কলেজ স্টুডেন্ট কোনো অচেনা শহরে গিয়েছে আর ওখানে কোনো অপরিচিত লোকের প্রাণ নেয় আর ও নিজে আত্মহত্যা করে, অথচ এই সব কিছুর পেছনে কোনো কারণ জানা যায়নি, কিচ্ছু না। না, এই ধাঁধার উত্তর এই চিহ্নটার মধ্যেই আছে। স্যার, হ্যাঁ স্যার আমি তন্ময়ের ল্যাপটপটা চেক করেছি। কি পেয়েছো? স্যার নিশানের ব্যাপার তো ছেড়ে দিন, এই ল্যাপটপটাতে তো কিছুই নেই। কি? সব ফাইল ডিলিট করে দেওয়া হয়েছে, পুরো ল্যাপটপটা খালি স্যার। আমাদের কাছে রিকভারি সফটওয়্যার আছে, সেটা ট্রাই করে দেখো, যা ডিলিট হয়েছে সব পেয়ে যাবে। চেষ্টা করেছিলাম স্যার আমি, তাহলে? কিন্তু ফাইল এমন ভাবে ডিলিট করা হয়েছে যে রিকভারি সফটওয়্যারও এটাতে কাজ করছে না। এটাই বুঝতে পারছি না, তন্ময় ডিলিট করেছে নাকি অন্য কেউ করেছে। অভিজিৎ, সে যেই হোক না কেন, সে জানতো যে তন্ময়ের মৃত্যুর পর ল্যাপটপটা আমাদের কাছে আসবে, সেই জন্য সব প্রমাণ মুছে দিয়েছে। স্যার, হ্যাঁ এই দেখুন স্যার, বিয়ে বাড়িতে নিমন্ত্রিত একজন তার নিজের মোবাইল ফোন দিয়ে এটা রেকর্ড করেছিল। মাই গড! স্যার, এ মারা যাওয়ার আগে চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করছিল। হ্যাঁ, ফেডরিক, আবার একটু চালাও তো, স্লো মোশনে। হ্যাঁ, যে এরকম একটা কিছু বললো না? স্যার জান, ও জান বলছে স্যার। তারপরে আচ্ছা, তন্ময় কার নাম করছিল? জান? জান নাকি যে দিয়ে শুরু অন্য কোনো নাম? আরে আমরা কতদিন বাদে ঘুরতে বেরোলাম বল। ওহো, নেহা কোথায় যাচ্ছিস ওখানে? নেহা, নেহা, নেহা শোন তো। নেহা, নেহা, নেহা। নেহা, আপনি আমাকে চেনেন? নেহা চোখ খোল, নেহা চোখ খোল। কি হয়েছে তোর নেহা? নেহা, নেহা, ওই মহিলাটা মেরেছে। পঙ্কজ, ওই দিকটা চেক করো। আপনারা একটু পেছনে সরে যান। দেখি প্লিজ, পেছনে সরে যান, সরে যান। পিছিয়ে যান আপনারা, সবাই পিছিয়ে যান প্লিজ। আচ্ছা, এই লাশটাকে প্রথম কে দেখেছিল? আমরা দেখেছি। আপনারা কি? স্যার আমরা নেহার বন্ধু। এখানে ঠিক কি হয়েছিল বলুন তো? আমরা তিনজন আর নেহা বিচে ঘুরতে এসেছিলাম। ওই যে মহিলাটি আছে না, ওই আন্টি হঠাৎ করে এলো আর ছুরি মেরে দিল ওকে। ছুরি মেরে দিয়েছে? আপনি স্যার আমি নেহার বয়ফ্রেন্ড বিশাল। এই সব আপনাদের সামনে হয়েছে আর আপনারা এটা বাধা দেওয়ার চেষ্টা করেননি? এইসব এমনই হঠাৎ হলো যে আমরা কিছু বুঝতেই পারিনি। ওই মেয়েটা কে ছিল যে ছুরি মেরেছে? আমরা একদম চিনি না ওনাকে।
আর নেহাও চেনে না ওনাকে। আচ্ছা, আপনারা কেউ দেখেছেন এনাকে? স্যার, 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 এরা বলছে যে এরা এনাকে চেনে। আপনি এই মেয়েটাকে চেনেন? হ্যাঁ স্যার, এর নাম সোনিয়া। আমরা যে যোগা ক্লাসে যাই, এও সেখানে যেত। এ অনেকবার আমার কাছে নিজের পরিবার, বাচ্চাদের আর ঘরবাড়ির কথা বলেছে। অদ্ভুত ব্যাপার তো, একজন গৃহবধূ কাউকে খুন কেন করবে? সেটাও আবার দিনে দুপুরে, এতগুলো লোকের সামনে। তারপর নিজে ছুরি দিয়ে প্রাণ দিয়ে দিয়েছে। স্যার এই কেসটা তো অনেকটাই তন্ময়ের কেসটার মতনই লাগছে। হ্যাঁ, সিমিলারিটি আছে, কিন্তু দুটো কেসের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটা পরেই জানতে পারা যাবে। আচ্ছা, এখানে বিচে আসার আগে কিংবা খুন করার আগে কেউ সোনিয়াকে দেখেছিলেন? হ্যাঁ স্যার, আমি এখানে হাঁটাচলা করছিলাম, আমি ওই মহিলাকে দেখেছিলাম। ওর হাতে কিছু ছিল যেটাকে ও বারবার দেখছিল। ওনার হাতে কি ছিল? স্যার, ওটা আমি পরিষ্কার করে দেখতে পাইনি। স্যার বডির কাছে তো কিছুই পাইনি। হয়তো অ্যাটাক করার সময় কোথাও পড়ে গেছে, হয়তো কোথাও ফেলে দিয়েছে বা কোথাও লুকিয়ে রেখেছে। ডাস্টবিনটা একবার দেখিনি। হ্যাঁ পুরবি, কিছু পেলে কি? স্যার ডাস্টবিন থেকেই ফটোর টুকরোগুলো পেয়েছি, ওটাই জুটছি। 5 মিনিট। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, সোনিয়া যে কলোনিতে থাকে সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছি আমরা, কিন্তু ওখানে সবাই বলছে যে ও খুব ভালো আর দয়ালু মনের মহিলা ছিল। এর নাম সোনিয়া। এ অনেকবার আমার কাছে নিজের পরিবার, বাচ্চাদের আর ঘরবাড়ির কথা বলেছে। সে আজকে কাউকে খুন করলো? আরো একটা কথা জানা গেছে স্যার, 7 মাস আগে সোনিয়া 10 বছরের ছেলে কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর থেকে খুব ডিপ্রেশনে ছিল। এই কেসটা তো একেবারে তন্ময়ের মতন কেস। তন্ময় ওই ছেলেটাকে মেরেছিল, তখনও ডিপ্রেশনে ছিল। তন্ময় আর ওর গার্লফ্রেন্ডের কিছু মাস আগে ব্রেকআপ হয়ে গেছিল। ও কিছুটা ডিপ্রেশনে ছিল। আর স্যার, সোনিয়ার যে ল্যাপটপ ছিল সেটা তন্ময়ের ল্যাপটপের মতো একদম খালি রয়েছে। বোঝো স্যার, এটা তো একদমই হতে পারে না যে দুজন সাধারণ মানুষ খুন করে আবার আত্মহত্যাও করে নিয়েছে। দুটো কেসের মধ্যে কোনো না কোনো সম্পর্ক তো নিশ্চয়ই আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার জুড়ে গেছে স্যার। নেহার ছবি এটা। মানে সোনিয়া নেহার ফটো দেখছিল বিচে বসে। এটার একটাই মানে দাঁড়ায় যে সোনিয়া নেহাকে আগে থেকে চিনতো না। তার মানে ও আগে কখনো নেহাকে দেখেইনি। তার মানে স্যার, এই সোনিয়া নেহার খুনটা অন্য কারোর কথা শুনে করেছিল। কিন্তু স্যার, কেউ মিডল ক্লাস বাড়ির একটা মেয়েকে মেরে ফেলার জন্য কন্ট্রাক্ট কেন দিতে যাবে? সেটাই তো বুঝে উঠতে পারছি না। সে যেই হোক না কেন, তন্ময়কে কন্ট্রাক্ট দিয়েছিল যে ওই ছেলেটাকে খুন করার জন্য, আর তারপরে সোনিয়াকেও কন্ট্রাক্ট দিয়েছিল নেহাকে মারার জন্য। তবে স্যার, এই খুনিকে আমাদের তাড়াতাড়ি ধরতে হবে, না হলে জানি না হয়তো এরকম কাজ করতে আরো অন্য কাউকে বাধ্য করছে। খুব মন দিয়ে দেখো এই ফটোটা, এই ফ্রেমটা দেখতে পাচ্ছ? আরে হ্যাঁ স্যার, ফটোটা ক্রপ করা হয়েছে নাকি? হ্যাঁ ফ্রেডি, এই যে বর্ডারটা দেখছো এটা ফটো ফ্রেম। অন্য কোনো ফ্রেম থেকে জুম করে এই ফটোটা তোলা হয়েছে। এই যে এই মাঝখানে কাঁচের রিফ্লেকশনও আছে। তার মানে কেউ এই ফটো ফ্রেম থেকে ছবি তুলে এই ফটো সোনিয়াকে দিয়েছিল। আর নেহার এই ফটো ফ্রেম হয়তো ওর পরিবারের কারো কাছে থাকবে, না হলে ওর বিশেষ কোনো বন্ধুর কাছে। স্যার দুজন বন্ধুর বাড়িতে তো কিছুই পাইনি। নেহা 3 নম্বর বন্ধুর বাড়িতে দেখা যাক। স্যার? হ্যাঁ পুরবি। স্যার এটা তো সেই ছবিটা। কারেক্ট। ওই ছবিটা বের করো তো। ফ্রেমটাও এটাই, আর এই ছাদের রিফ্লেকশনও এতে দেখা যাচ্ছে। তাহলে এই হলো সেই। নেহার খুন তো সোনিয়াই করেছে না? তো
আমাদের সবাইকে কেন ডাকা হয়েছে? যদিও নেহাকে খুন সোনিয়াই করেছে, কিন্তু নেহাকে খুন করার জন্য সোনিয়াকে অন্য কেউ কন্ট্রাক্ট দিয়েছিল, অন্য কেউ। আর সেই অচেনা ব্যক্তি এখন এই মুহূর্তে উপস্থিত আছে আমাদের মাঝে। কেউ সে তুমিও হতে পারো। তুমি তুমি নাকি মায়া তুমি? আমি কেন খুন করব? ও তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল। এটাই তো আমরা জানতে চাইছি মিস বেস্ট ফ্রেন্ড। কেন তুমি নেহাকে খুন করিয়েছো? হোয়াট? মায়া তুমি? হ্যাঁ, ওর ঘর থেকেই আমরা এই ফটো ফ্রেমটা পেয়েছি। আর এই ফটোটা থেকেই নেহার ফটোটা ক্রপ করে দেওয়া হয়েছিল সোনিয়াকে কন্ট্রাক্ট দেওয়ার সময়। নেহার ছবি তো আমাদের সবার কাছে আছে, আর তাও ফ্রেম করে রাখা আছে। দেন হোয়াই মি? সেটা এই কারণে মায়া, বাকিদের কাছে যে ফটোগুলো আছে না, তাতে তোমার ঘরের ছাদ নেই, ছাদের রিফ্লেকশন। তাড়াতাড়ি বলো। আমি মারতে বলেছিলাম নেহাকে, কারণ আমি বিশালকে ভালোবাসি। আর নেহা প্রথম থেকে এই কথাগুলো জানতো। নেহা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ও আমার ফিলিংস নিয়ে একটুও ভাবেনি। এরা দুজন বিয়ে করতে চলেছিল। কিন্তু মায়া তুমি এটা কেন করলে? তুমি জানোই তো যে আমি নেহাকে কতটা ভালোবাসি, তাই না? যদি আমি নিজের ভালোবাসা না পাই, তো অন্য কেউ সেটা পাবে না। তার জন্য আমি ইন্টারনেটে নেহা বিশালকে আলাদা করার আলাদা আলাদা উপায় খুঁজতে লাগলাম। একদিন কেউ আমাকে অনলাইন কন্ট্যাক্ট করলো আর বলল ডার্ক ওয়েবে একটা সিক্রেট ওয়েবসাইট আছে, যদি সেখানে আমরা টাকা দিই যে কারুর খুন করাতে পারি। ওই ওয়েবসাইটের নামটা কি? আমি ওয়েবসাইটের নামটা জানি না, কারণ উনি আমাকে বলেননি সেটা। কিন্তু এটা বলেছিলেন যে নেহার একটা ছবি আর 20 লাখ টাকা দিলে আমার কাজ হয়ে যাবে। তার জন্য আমি আমার মায়ের হীরের হারটা বেচে দিয়েছি আর ওনাকে টাকা দিয়ে দিয়েছি। লোকটার সঙ্গে তুমি দেখা করেছিলে? না স্যার, কারণ উনি বলেছিলেন ব্যাগে টাকা আর নেহার ছবি রাখার জন্য, আর আর রাস্তায় রেখে দিতে, আর স্পেশালি বলেছিল পেছন ফিরে না দেখতে। ব্যাস, আমি তো সেটাই করেছি। স্যার, এটা কেমন ওয়েবসাইট যেটা প্রকাশ্যে কাউকে খুন করার কন্ট্রাক্ট নিয়ে থাকে? জানি না, কিন্তু তন্ময়ের বাড়ি থেকে যে চিহ্নটা পেয়েছি, ওই চিহ্নের সঙ্গে নিশ্চয়ই এই ওয়েবসাইটের কোনো না কোনো সম্পর্ক আছে। আমায় ক্ষমা করে দিন স্যার, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমার নিজের বন্ধুকে মেরে ফেলা উচিত হয়নি। ভুল নয়, তুমি অপরাধ করেছ। ইন্টারনেটে এরকম অনেক কেউ আছে যে তোমাদের মতো বোকাদের কাজে লাগিয়ে টাকা ইনকাম করে। এদের থেকে সবসময় সাবধান থাকা উচিত। আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দিন। মায়া, ক্ষমা করলে আইন তোমাকে করবে, কিন্তু তোমাকে আমাদের সাহায্য করতেই হবে, বুঝেছো? তোমার কি মনে হলো এই পুরো টাকা একাই খরচা করবে? হ্যাঁ, সিআইডি এখানে? এটা আমাদেরই প্ল্যান ছিল, তোমাদের মতো লোকেদের কাছে পৌঁছানোর জন্য।
এই এই ভাই কি আছে ছিল মুখ খোল মুখ মুখ খোলো। খোল মুখ খোলো। এই এ তো মরে গেল। স্যার এর নিশ্চয়ই কোনো বস আছে স্যার, ওই ওয়েবসাইটের যারা মানুষকে মারার কন্ট্রাক্ট নেয় স্যার। ও মনে হচ্ছে এই ভয়েই ও আত্মহত্যা করে ফেললো। একটু দেখো এখানে কিছু পাওয়া যায় কিনা। স্যার হ্যাঁ এর কম্পিউটারে কতগুলো নামের লিস্ট রয়েছে। এই দেখুন স্যার, এই ডিপ্রেশন রিলেটেড একটা ওয়েবসাইট রয়েছে স্যার, যার মেম্বার এরা ডিপ্রেশনের ব্যাপারে একে অপরের সঙ্গে সব শেয়ারও করেছে। এই ডিপ্রেশনের রোগীদের ডেটা কেন রেখেছে? এই দেখুন স্যার, এই সোনিয়া স্যার, ও লিখেছে যে আমার মেয়ের মৃত্যুর আঘাত আমি সহ্য করতে পারবো না। একটা কাজ করো, স্ক্রল করো নিচে, হতে পারে তন্ময়ও আছে এর মধ্যে। স্যার এই দেখুন, আমার আরতি আমায় ছেড়ে দিয়েছে, আমার এই পৃথিবীতে বেঁচে থেকে আর কোনো লাভ নেই, আমার জীবনে আর কোনো উদ্দেশ্যই নেই। তার মানে কেউ তো আছে যে ডিপ্রেশনে ভোগা লোক দিয়ে এইগুলো করাচ্ছে, ওদের ভুল বোঝাচ্ছে, যাতে এই লোকগুলো অন্য কাউকে খুন করে নিজের জীবন দিয়ে দেয়। পঙ্কজ একটা কাজ করো, এই লিস্টে যত নাম আছে আমাদের সবার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। লিস্টে নাম অনেকগুলো আছে আর সময়ও কম আমাদের কাছে। চলো। স্যার ওই লিস্টে যাদের নাম ছিল আমি সবার সঙ্গেই কথা বলেছি, কিন্তু স্যার আমি তেমন কিছু জানতেই পারিনি। একটা মেয়ের ব্যাপারে বলছিলে না, কি নাম ওর? হ্যাঁ স্যার, ওকে পুরবি নিয়ে আসছে। ওকে আসুন স্যার, এই সেই মেয়ে, ওর স্বামীর মৃত্যুর পর ওই ফোরামে ওই পোস্ট লিখতো। হ্যাঁ স্যার। শোনো, এই সিম্বলটাকে দেখো। স্যার এটা তো ওই চিহ্নটাই যেটা ওই। দেখুন আপনি ভয় পাবেন না, এই ব্যাপারে আপনি যা যা জানেন সব বলে দিন। স্যার অ্যাকচুয়ালি কিছু সপ্তাহ আগে আমার কাছে একটা মেল আসে, যেটায় লেখা ছিল যে কেউ একটা ওয়ার্কশপ করছে, যেটায় তারা ওই লোকগুলোকে সাহায্য করতে চেয়েছিল যারা নিজের কাউকে হারিয়েছে। ও তো ব্যাস, আমি ওই ওয়ার্কশপের জন্য হ্যাঁ বলে দিয়েছিলাম। তারপরে তার কিছু সপ্তাহ বাদেই পোস্টে একটা চিঠি আসে, আর আমি ওই ওয়ার্কশপের জন্য বেরিয়ে পড়ি। আর তারপর ওরা আমায় ভ্যানে করে নিয়ে যায়, যেটা একটাও জানলা ছিল না। তারপর আমি একটা অদ্ভুত জায়গায় পৌঁছলাম, আর তারপর ওই ঘরেই আমি এই চিহ্নটা দেখি। এই দুনিয়া একটা নদীর মতো, একটা সমুদ্র, দুঃখের সমুদ্র। আমরা সবাই এখানে সুখের সন্ধানে ঘুরছি, যখন আমাদের একটাই আসল উদ্দেশ্য হলো দুঃখ ভোগ করা। কিন্তু কোনো ব্যাপার নয়, আমি তোমাদের মতো হারিয়ে যাওয়া মানুষদের এই অন্ধকার থেকে দূর ওই আলোতে নিয়ে যাব। আমি তোমাদের সবাইকে শেখাবো যে কিভাবে এই দুঃখের সমুদ্রে খুশির নৌকা চালাতে হয়। তাহলে বলো, তোমরা আমার সাথে আছো? হ্যাঁ, আছি। তোমরা সবাই জানেশের সাথে আছো? হ্যাঁ, আছি। তাহলে মারা যাওয়ার আগেই তন্ময় এরই নাম নিচ্ছিল স্যার। জান এমন একটা লোক যে মানুষের মধ্যে অন্ধবিশ্বাস ছড়াচ্ছে, আর লোকে ওকে ভরসাও করছে, বিশ্বাসও করছে। স্যার খুব তাড়াতাড়ি ওকে আমাদের ধরতেই হবে। কোথায় নিয়ে গিয়েছিল তোমাকে? তোমার কিছু মনে আছে? না স্যার, ওই ভ্যানে একটাও জানলা ছিল না, তাই আমি কিছু দেখতে পাইনি। অভিজিৎ, এই লিস্টে যতজন লোক আছে সবার সঙ্গে কন্ট্যাক্ট করো। জানি না ওদের পরের শিকার কে হবে আর কে হবে খুনি।
কফি শপ পৌঁছো এখন এক্ষুনি? আচ্ছা, ওরা তোমায় কোথায় নিয়ে গিয়েছিল, কত দূরে, কোথায়, কিছু কিছু মনে আছে তোমার? এত সপ্তাহ হয়ে গেছে যে আমার কিছুই ভালো করে মনে নেই। কিন্তু তোমার কিছু তো মনে আছে, ওখানে যেতে কতটা সময় লেগেছিল? আই থিঙ্ক আধ বা 1 ঘন্টা অ্যাপ্রক্সিমেটলি লেগেছিল। ও সরি। স্যার, আমার আরেকটা জিনিস মনে পড়েছে, যে রাস্তা দিয়ে ওই ফ্যানটা যাচ্ছিল ওই রাস্তা অনেক গর্ত ছিল, আর ট্রেনের আওয়াজও শুনতে পেয়েছিলাম আমি। আচ্ছা, আর যখনই ট্রেনের আওয়াজটা শুনতে পেয়েছিলাম তার কিছুক্ষণ বাদেই ভ্যানটা থেমে গেছিল। তাহলে তো আমরা সঠিক রাস্তাতেই এসেছি। এই নাও কফি খাও। আপনি আমাকে এখানে ডেকেছেন? কি হলো, কাজটা মাঝপথে কেন ছেড়ে এলে? আমার দ্বারা এটা হবে না। একটা নিরীহ বাচ্চাকে অনাথ করতে চাই না। আমি না কারোর প্রাণ নেব আর না নিজের প্রাণ দেব। জেনিসকে দেওয়া কথা এত সহজেই তুমি ভুলে গেলে? দুঃখ থেকে তুমি মুক্তি পেতে চাও না? আমি এটা খুব ভালো করে বুঝতে পেরেছি। দুঃখের থেকে মুক্তি পেতে নিজের প্রাণ নয়, বরং জীবনের সমস্যা থেকে লড়াই করে পাওয়া যাবে। এই জন্য আমি ভেবে নিয়েছি, আমি আমার জীবনে নতুন করে বাঁচতে চাই। কেন নয়? জেনিসও তো এটাই বলতে চেয়েছিল যে সব মানুষের নিজের জীবনে নিজে চলার মতো অধিকার আছে। আমি তোমাকে টাকা দেব একটা নতুন শহরে নতুন জীবন শুরু করার জন্য। সত্যি? থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাংক ইউ এ কাজ চলবে না, তোমার আমাকে কফিও খাওয়াতে হবে। আমি তোমাকে কফি খাওয়ালাম না, এবার তোমার পালা। কেন নয়? ওয়েটার, ইয়েস ম্যাম। একটা কফি। সরি ম্যাম, সেলফ সার্ভিস। ওকে সরি, কাউন্টার কোথায়? ওকে থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আমি এক্ষুনি কফি নিয়ে আসছি। আমার স্পেশাল কফি চাই, 2 স্পুন চিনি আর হাফ স্পুন কফির সাথে। শিওর। এক কাপ কফি, মিল্ক 1 চামচ চিনি। কি বলেছিল জিজ্ঞেস করি। এটা কি মেশাচ্ছে আমার কফিতে? নিশ্চয়ই এটা বিষ হবে। এরা এত তাড়াতাড়ি আমাকে মুক্তি দেবে না মনে হয়। হ্যালো, একটা খারাপ খবর আছে। মিশন ফেল হয়ে গেছে। ওই মেয়েটা পালিয়ে গেছে। কোনো ব্যাপার নয়, দুনিয়াটা এত বড় নয় যে কেউ জানাসের হাত থেকে পালাবে। সবাইকে কাজে লাগিয়ে দাও, প্রত্যেককে মেসেজের সাথে একটা করে ফটো পাঠিয়ে দাও। আর হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে আমি ভালো খবর শুনতে চাই। খারাপ খবর নয়, অনন্যার মৃত্যুর ভালো খবর। স্যার, এই রেলওয়ে ট্র্যাক্সের কাছে তো এটাই শেষ জায়গা। বেশিরভাগ সময় শেষ জায়গাতেই সাফল্য পাওয়া যায় পূরবী। কার সাথে দেখা করতে চান? এই ফার্ম হাউসের মালিককে। মালিক তো বিদেশে থাকে, আমি এখানকার কেয়ারটেকার। তাহলে ফার্ম হাউসটা একবার দেখে নি। বাহ বাহ বাহ, আপনার মালিকের বাংলো তো খুবই স্যার, সুন্দর। হ্যাঁ, আরে আপনারা দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? হ্যাঁ, যদি আপনারা ফার্ম হাউস কিনতে চান তো ভুলে যান।
আমাদের সাহেব বিক্রি করবে না। কোনো ব্যাপার না, আমি অন্য ফার্ম হাউস কিনে নেব। আচ্ছা, এখানে কি আশেপাশে আছে কোনো খালি বাড়ি বা কোনো ফার্ম হাউসের মতো? স্যার 15 মিনিট এগিয়ে গেলে একটা ফার্ম হাউস আছে, ফাঁকাই থাকে, পারলে আপনারা দেখে নিন। থ্যাংক ইউ। স্যার স্যার এটাই ওই জায়গা, এই লোকটা ওই রিংটাই পড়ে আছে। তোমাদের কি মনে হয় আমি তোমাদের চিনতে পারিনি? আরে তোমরা সিআইডি অফিসার, আমি দূর থেকেই তোমাদের চিনে ফেলেছি, বুঝেছো? খুব বড় ভুল করেছো আমাদের চিনে ফেলে। তোর মালিক কোথায় বল, কোথায় পাবো ওকে? আমি জানি না স্যার। ওর পার্টি কোথায় হয়? নিচে এখানকার হল ঘরে হয় স্যার। এর পরের টার্গেট কে? আমি জানি না স্যার। তোরা কাকে খুন করতে চলেছিস? বলছি স্যার, বলছি। কোথায় লুকোবো আমি ওদের থেকে? কোথায় যাব আমি? ফোনটাও এখনই বন্ধ হলো, কি করব আমি? ভিড়ের মধ্যে চলে যাই, তখনই বাঁচবো আমি। হ্যালো ম্যাডাম। এক্সকিউজ মি, আমার আপনার ফোনটা চাই। দেখুন আমার প্রাণের বিপদ আছে। বিপদ আছে? কিসের বিপদ? দেখুন আমার কাছে সময় খুব কম, প্লিজ আপনার ফোনটা দিন। ফোনটা তোলো। কি হয়েছে বাবা, এত ঘাবড়ে কেন আছো? আমাকে কেউ মারতে চায়। মারতে চায়? তুমি ভয় পেও না, আমি এখনই সিআইডি কে ফোন করছি। তুমি এখানে কোথাও লুকিয়ে পড়ো। স্যার 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 স্যার, আমি আপনাদের ফোন করেছিলাম। এই মেয়েটাই ছিল? হ্যাঁ স্যার, এই মেয়েটাই ছিল। মেয়েটা কোথায়? স্যার একটু আগে তো এখানেই ছিল, এখন জানি না কোথায় গেল। থ্যাংক ইউ। চলো আমরা খুঁজে দেখি। এই শোনো। কি হয়েছে? সরি, আপনি এই মেয়েটাকে দেখেছেন? আপনি কে? আরে বাবা, আমি সিআইডি অফিসার। দেখেছেন আপনি ওকে? একটু ভালো করে দেখুন। না। স্যার, কেউ দেখেনি স্যার। গেল কোথায় ও? এক্সকিউজ মি, আপনারা কি সিআইডি থেকে? হ্যাঁ। আমি একটা মেয়েকে দেখলাম, ওর প্রাণের ঝুঁকি আছে। কোথায় ওই মেয়েটা? ও এক্ষুনি বাইরের দিকে গেল। আমি তো এখানে, উনি সিআইডি কে বাইরে কেন পাঠাচ্ছেন? স্যার, তুমি ঠিক আছো? ওর কার হয়ে কাজ করো তুমি? জানিস কোথায় আছো? হ্যাঁ, তোমরা ওকে আসল জীবনে কেন কখনো স্বপ্নেও খুঁজে পাবে না। তাই স্বপ্নেও পৌঁছতে পারবো না?
আরে স্যার, আপনি যাচ্ছেন কোথায়? হ্যাঁ, আপনার সঙ্গে আমরা দেখা করতে এসেছি আর আপনি চলে যাচ্ছেন? বলুন না, দুঃখের চিকিৎসা কি? দুঃখের চিকিৎসা মেকআপ সরিয়ে আসল চেহারাতে ফিরে আসা। কি ঠিক বললাম তো? খুব ভালো অ্যাক্টিং করো তো বন্ধু তুমি। হ্যাঁ, তোমার তো বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পাওয়া উচিত। একজন কলেজ স্টুডেন্ট হয়েও তুমি বুড়োর এত ভালো অ্যাক্টিং করছো। ঠিক বলছি তো মিস্টার আমান? থ্যাংক ইউ। হ্যাঁ, ওই যে অ্যাক্টিং এর প্রশংসা করার জন্য। আমি শুধুই কলেজ স্টুডেন্ট নয়, আমি একজন সাইকোলজি স্টুডেন্টও। অনেক বই পড়েছি মানুষদের অন্ধবিশ্বাস নিয়ে। হ্যাঁ, তো ওদের স্রেফ ওটাই শোনাও যা ওরা শুনতে চায়। ব্যাস ব্যাস, একবার ওদের দুর্বল জায়গা হাতে চলে আসলে না, ওদের দিয়ে সবকিছু করানো মুশকিল নয়। ওগুলো আমরা সব জানি, কিন্তু তুমি ওদের দিয়ে কাউকে খুন কি করে করালে আর পরে আত্মহত্যাও করলো? এটা বেশি মুশকিল ছিল না। এই যে সন্ত্রাসবাদীরা হয় না, হয়তো ওরাও এটাই করে। ঠিক বলেছ, আতঙ্কবাদীরা জন্ম নেয় না, তাদের তৈরি করা হয়, ব্রেন ওয়াশ করা হয়, যেমন তুমি ব্রেন ওয়াশ করেছো এদের। হ্যাঁ, আমি সবার প্রথমে ডিপ্রেসড লোকেদের লিস্ট করেছি। কেউ নিজের গার্লফ্রেন্ডের চলে যাওয়ার কারণে ডিপ্রেসড ছিল, কেউ নিজের ছেলের মৃত্যুতে দুঃখী ছিল, ইত্যাদি ইত্যাদি। সো ওদের ভেতরে প্রথমেই আত্মহত্যার লুকোনো আগুন ছিল। ব্যাস, আমি তো ওই লুকোনো আগুনের ফায়দা তুলেছি, আর সেটার সুযোগ নিয়ে তুমি নিজের কাজ হাসিল করেছো। আমি তো শুধু ওদের এটাই বিশ্বাস করিয়েছিলাম যে ওই বেচারাদের সাথে ভুল হয়েছে, আর ওদের শুধু আমি ন্যায় বিচার দেব। কিন্তু এরা সবাই তো পড়াশোনা করা লোক ছিল, যারা সঠিক কি ভুল কি তার পার্থক্য বোঝে। তাহলে ওদের দিয়ে কি করে করালে খুব? আরে মুশকিল কি স্যার, এখন ওই সোনিয়ার কথাই ভাবুন না। ওর ছেলের মৃত্যু একটা অ্যাক্সিডেন্টে হয়েছিল, তো আমি ওকে শুধু এটাই বিশ্বাস করেছিলাম যে এমন পৃথিবীতে অনেক লোক আছে যারা এরকম কাজ করে আরামে বেঁচে আছে। তাই আমি সোনিয়াকে এটাই বলেছিলাম যে ওর জীবনের স্রেফ একটাই উদ্দেশ্য, যে এই সব লোকেদের মধ্যে একজনকে মেরে দিক, আর ও পরের জন্মে গিয়ে ছেলের সাথে দেখা করতে পারবে। তারপর কি হলো, ও প্রথমে নেহাকে খুন করলো আর তারপর নিজেকেও মেরে দিল। ব্যাস স্যার, এভাবেই সোনিয়ার মতো অনেককেই আমি মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে আশা দিলাম, আর যেটা আমি চাইছিলাম সেটাই ওদের দিয়ে করালাম। আমি জানতাম এই কাজে অনেক টাকা, তো ধরা না পড়ে যায়, এই জন্য আমি ডার্ক ওয়েবে সুপারি নেভার ওয়েবসাইট বানালাম, আর আমি সফলও হলাম। আচ্ছা, আপনারাই বলুন, আপনারা এরকম কত কলেজ স্টুডেন্টকে জানেন যারা এই বয়সে, আমার বয়সে, কোটিপতি হয়ে গেছে? তুমি কতজন কলেজ স্টুডেন্টকে চেনো যারা এই বয়সে জেলের কাল কুঠুরির মধ্যে বসে ফাঁসির জন্য অপেক্ষা করছে? তাদের মধ্যে তুমি একজন। লোকে চোখের জল মোছানো, তাদের দুঃখে তাদের সঙ্গে থাকা ভালো কাজ, কিন্তু এই ভালো কাজেও তুমি লোভের বীজ ঢুকিয়ে দিয়েছ। আশা করি যে তোমাকে দেখে লোক শিক্ষা নেবে আর কোনো অন্ধবিশ্বাসে বিশ্বাস করবে না। তুমি যা করেছো তার শাস্তি তো তোমায় ভোগ করতেই হবে। আমি যদি ছুটি নিই তাহলে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার বাড়ির কাজের লোক যদি ছুটি নেয় তাহলে আমার জীবনটা নরক হয়ে ওঠে। খুব লেট হয়ে গেছে। আরে ভাই, একে লেবে যেতে দেরি হয়ে গেল, তার উপর আবার কে এলো? কাউকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু বেলের আওয়াজ তো ঠিক শুনেছি। চোখে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু কানে শোনা গেল কোনো গন্ডগোল আছে।
You are invited to a murder at 10 Wood Villa, Piali Hills, 400876. Catch me if you can. এটা সত্যি না মিথ্যে? মাই গড, এখানে তো কেউ নেই, না গার্ড না বাংলোর মালিক। পঙ্কজ, আশেপাশে খোঁজ নিয়ে দেখো এই বাংলোর মালিককে। কোনো ইনফরমেশন পেলে আমাকে জানাও। কি নৃশংসভাবে খুন করেছে, সারা শরীর ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করেছে, তাতেও ওর আশ মিটল না, আঙুলগুলোও কেটে দিয়েছে। এত রক্ত তো এই লাশের শরীরের হতেই পারে না। মানে স্যার? মানেটা হচ্ছে এই পুরবী, যত রক্ত এই ঘরের মধ্যে ছড়িয়ে আছে, এত রক্ত তো একটা মানুষের শরীরে থাকেই না। কোনো কি আইডি পেলে কে এই মেয়েটা? না অভিজিৎ, কিচ্ছু পাইনি। স্যার, স্যার এই বাড়ির ওনার রাইনা, আর ও আধ ঘন্টার মধ্যে আসছে। ওকে, ঠিক আছে। ততক্ষণ একটা কাজ করি, এখানে আমরা যা কিছু পাচ্ছি, এই ব্লাড, কোনো প্রমাণ, সব নিয়ে চলো, কোনো কিছু মিস না হয়, তাহলে জানা যাবে কি হয়েছিল এখানে। এই ঘরে এত জিনিস পড়ে রয়েছে, যারা চিৎকার করে করে বলছে আমরা প্রমাণ, আমাদের তুলে নাও। এগুলো প্ল্যান্টেড নয় তো? মানে খুনি আমাদের সাথে গেম খেলছে। এসব কে করেছে? এসব কে করেছে? হোয়াট ইজ অল দিস? অদ্ভুত তো স্যার, এ তো আমাদেরকে জিজ্ঞেস করছে কি করে হলো। এত নোংরা করে দিয়েছে, আপনারা পরিষ্কার করতে পারেননি? সে কি স্যার, পরিষ্কার করতে তো আমাদের